আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে অবশেষে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঠিক সময় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে আজ যে কোনো সময় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। পরিবার নয়, শুধু খালেদা জিয়ার ভিভিআইপি সুবিধা বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি এর চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসাবে সুবিধা কেবল তার জন্যই প্রযোজ্য। উচ্চ সুদ ও করের চাপে ব্যবসা বাণিজ্য স্থবির। একদিকে ঋণের উচ্চ সুদ, অপরদিকে কর সন্ত্রাস। এরপর মিলছে না গ্যাস, বিদ্যুতের চড়া মূল্য, নিয়ন্ত্রণে নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবহন ব্যবস্থা। সবকিছু মিলে দেশে ব্যবসা বাণিজ্য স্থবির। অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় স্থানীয় বিনিয়োগ। ত্রাণ আনতে গেলে গুলি বুলডোজারে বালিচাপা গাজার বাসিন্দা আম্মারবাদী জীবনের ঝুঁকি নিয়েই জুনে জিকিম ক্রসিংয়ে পরিবারের সদস্যদের জন্য আটা আনতে গিয়েছিলেন, কিন্তু এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ফোনের স্ক্রিনে তিনি লিখে রেখেছিলেন, আমার কিছু হলে ক্ষমা করে দিও মা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে অবশেষে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঠিক সময় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে আজ যে কোনো সময় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন, কাতার এয়ার অ্যাম্বুলেন্স টেকনিক্যাল কারিগরি সমস্যার কারণে পৌঁছতে সময় লাগছে, এজন্য যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। যদিও বিকল্প হিসেবে আরও ২-৩টির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার অর্থাৎ আজ সকাল 10টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথাও জানান তিনি। চেয়ারপারসনের এই উপদেষ্টে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাচ্ছেন। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির কাছে যাবেন। তিনি খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে লন্ডন যাচ্ছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তির জন্য নিয়ে যাওয়া হবে। সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতাল থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তায় হেলিকপ্টারের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। পরে বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে ইতোমধ্যে হজরত শাহজালাল বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাতারের আমিরের দেওয়া বিশেষ সুবিধা সম্বলিত কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি সময়মতো ঢাকায় পৌঁছলে 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, 6 জন চিকিৎসক, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ 15 জন খালেদা জিয়ার সঙ্গে থাকছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়ার জন্য অপেক্ষায় থাকবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে সংকটাপন্ন মায়ের সঙ্গে প্রায় 7 মাস পর ছেলের দেখা হচ্ছে। এদিকে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আজ দেশের সব মসজিদে বাদজুমা বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেছেন, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার আলোকে লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার অর্থাৎ আজ সকালের ভেতরে লন্ডনে একটি নির্ধারিত হসপিটালে নিয়ে যাব। তিনি বলেন, যাওয়ার সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং বাইরের 2 জন চিকিৎসক খালেদা জিয়ার সঙ্গে থাকবেন, যাতে যাত্রাপথে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যে সুস্থভাবে বিমানে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে মেডিকেল বোর্ডের পরামর্শে দেশের বাইরে নিয়ে যাব।
এদিন বেলা ৩টার পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছবে। শুক্রবার ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে। ১৩ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রের জটিলতা রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। বুধবার রাতে ৪ জন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। রাতেই তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। চিকিৎসকরা দুধবাড়ি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় ৪ মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। এদিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৫ জন। তারা হলেন খালেদা জিয়ার ২ পুত্রবধূ ডাক্তার জোবাইদার রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নুরুদ্দিন আহমেদ, চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মাল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম এবং গৃহকর্মী রূপা শিকদার। এদিকে চিকিৎসা শেষে খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারবেন এ বিষয়ে চিকিৎসকরা কোনো তথ্য জানাতে পারেননি। এ কারণে দলীয় কর্মীদের মাঝে এক ধরনের দুশ্চিন্তা ভর করছে। দলীয়ভাবে তার রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া করছেন নেতাকর্মী ও সমর্থকরা। ৮০ বছর বয়সে খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। ২ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। তখন থেকে ৬ মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত সরকার। গুলশানে বাসায় থাকলেও বেশিরভাগ সময় তাকে এভারকেয়ার হাসপাতালে কাটাতে হয়েছে। উন্নত চিকিৎসায় তাকে বিদেশে নেওয়ার জন্য অন্তত ৭ বার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও তাতে সাড়া দেয়নি আওয়ামী লীগ সরকার। এর মধ্যে এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর হার্টে ৩টি ব্লক ছিল। একটিতে রিং পরানো হয়। যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা জানতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন বলেন, আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিকেল বোর্ড বুধবার ৩ বার ভার্চুয়ালি বৈঠক করেছে। ফিজিক্যালি দেখেছেন যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা। দেশনেত্রী খালেদা জিয়া আল্লাহর অশেষ রহমতে ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ তিনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। রোগমুক্তি কামনায় আজ সারা দেশে দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রণালয়ের সংস্থা এক শাখা থেকে পত্র জারি করা হয়। মন্ত্রণালয় থেকে জারিকৃত পত্রে বলা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকার তার আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদজুমা বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরিবার নয়, শুধু খালেদা জিয়ার ভিভিআইপি সুবিধা। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে সুবিধা কেবল তার জন্যই প্রযোজ্য। এর আওতায় আপাতত তার পরিবারের সদস্যরা নেই। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তেজগামে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। উল্লেখ্য, সম্প্রতি খালেদা জিয়াকে ভিভিআইপি সুবিধা দিয়েছে সরকার।
এর আওতায় তিনি এসএসএফ ও পিজিআরের নিরাপত্তা পাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন দেখা দেয়। অনেকের প্রশ্ন, এ সুবিধা খালেদা জিয়ার পরিবার, বিশেষ করে তার ছেলে তারেক রহমান পাবেন কিনা? বিষয়টির খোলাসা হল উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে। সাংবাদিকদের জবাবে কমিশনের কার্যক্রম ব্যাখ্যা করে রিজওয়ানা হাসান বলেন, প্রভাবমুক্তভাবে পুলিশ যাতে কাজ করতে পারে, কমিশন সে ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করবে। এছাড়া মানবাধিকার সংবেদনশীলতা নিশ্চিত করতে পুলিশের আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং অন্য সব বিষয় চিহ্নিত করবে কমিশন। উপদেষ্টা রিজওয়ানা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে 2টি সংশোধনী আনা হয়েছে। এছাড়া বৈঠকে আরও কয়েকটি আইন পাশ হয়েছে। এর মধ্যে রয়েছে বন্য বৃক্ষ সংরক্ষণ আইন এবং বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025। তিনি আরও বলেন, প্রাকৃতিক বন কোনোভাবে উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। এর কাজ হবে বিল্ডিংয়ের কোডের যথাযথ প্রতিপালন নিশ্চিত করা। বর্তমানে পুরো দেশ ভূমিকম্পের আশঙ্কায় রয়েছে। তিনি বলেন, কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে নারী যৌন হয়রানির শিকার হলে তা বিচার নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ আরও কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ এবং বাংলাদেশ হাইটেক পার্ক অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে বলা হয়েছে, 5 বছরের বেশি সময় জায়গা দখল করে রাখা যাবে না। অনুমোদনের 5 বছরের বেশি সময় জমি ফেলে রাখলে সরকার তা নিয়ে নেবে। বাণিজ্য আদালত অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদন হয়েছে। তিনি বলেন, এতে বাণিজ্য মন্ত্রণালয় আরও কিছু বিধান যোগ করবে। এরপর আগামী বৈঠকে সেটি অনুমোদন পেতে পারে। উচ্চ সুদ ও করের চাপে ব্যবসা বাণিজ্য স্থবির। একদিকে ঋণের উচ্চ সুদ, অপরদিকে কর সন্ত্রাস। এরপর মিলছে না গ্যাস, বিদ্যুতের চড়া মূল্য। নিয়ন্ত্রণে নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবহন ব্যবস্থা। সবকিছু মিলে দেশের ব্যবসা বাণিজ্য স্থবির। অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় স্থানীয় বিনিয়োগ। এ অবস্থায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সম্মেলন কক্ষে বিনিয়োগ সংলাপে দেশের ব্যবসায়ীরা এসব কথা বলেন। বিডা এই সংলাপের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন শিল্পখাতের অর্ধশতাধিক ব্যবসায়ী নেতা ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ীদের চেয়ে আমলারা বিদেশে বেশি টাকা পাচার করেছেন, কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে দেশের পলিসি নির্ধারণের বিরোধিতা করেন তারা। অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জমি অধিগ্রহণের সমালোচনা করে ফাউজুল কবির খান বলেন, এভাবে অধিগ্রহণ চলতে থাকলে সামনে কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাবে না। গভর্নর বলেন, জানুয়ারি থেকে সুদের হার কমবে। স্কোয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, রাজনৈতিক সরকার নানা কারণে ব্যবস্থা নেয় না, কিন্তু অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক, তারাও খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, অগ্রিম কর ও উৎসে কর হচ্ছে কর সন্ত্রাস বা ট্যাক্স টেররিজম। এটা বন্ধ করতে হবে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, ঋণের চড়া সুদের বোঝা আর বহন করা সম্ভব হচ্ছে না। সুদের হার কমাতে হবে, তা না হলে ব্যবসা সচল রাখা সম্ভব হচ্ছে না। দেশি বিদেশি সহ চারদিকের বাধায় ব্যবসায়ীরা এখন আক্রান্ত। সামনে আগানো সম্ভবই হচ্ছে না, উল্টো আগের ব্যবসাও ধরে রাখা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় নতুন বিনিয়োগ আসা দূরের কথা, আগের বিনিয়োগ সচল রাখতে হলেও অবিলম্বে নীতি সহায়তা বাড়াতে হবে। অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ব্যবসায়ীরা অগ্রিম আয়কর ও উৎসে করের চাপ থেকে মুক্তি চান। আমরা লাভ করি বা লোকসান করি, সব অবস্থাতেই কর দিয়ে যাচ্ছি। এমনও হয়েছে যে লোকসান করেছি বেশি, আবার করও বেশি দিয়েছি। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। তিনি বলেন, এনবিআর বিভিন্ন সংস্কার ইতোমধ্যে করেছে, তাতে বন্ড অটোমেশন হয়েছে এবং এইচএস কোডের যে টেররিজম ছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন অগ্রিম কর ও উৎসে কর থেকে মুক্তি চাই। সৈয়দ নাসিম মঞ্জুর আরও বলেন, বাংলাদেশে শুধু ব্যবসায়ীরা বিত্তবান হয়েছেন নাকি আমলারাও হয়েছেন এই কথাটা বলা হয় না। যে টাকা পাচার করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পাচার করেছেন আমলারা। আমরা ব্যবসায়ীরা এ দায় নিতে চাই না। ব্যবসায়ীদের মধ্যে যারা টাকা চুরি করেন, গ্যাস চুরি করেন, তাদের ধরেন, আইনের আওতায় আনেন। ওনাদের দায় যেন আমাদের ওপরে না আসে।
সুদ হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে নাসিম মঞ্জুর বলেন, আপনার কাছে একটা বিনীত নিবেদন, ব্যবসায়ীরা এই সুদহার আর সইতে পারছে না। এটা বহন করা আমাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। ব্যবসার খরচ অনেক বেড়ে যাচ্ছে। এতে বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দুটি দেশ ভিয়েতনাম ও ভারতের সঙ্গে আমরা পারছি না। তিনি বলেন, আইএমএফ, বিশ্বব্যাংকের মতো বিদেশি অংশীদারদের কথা শুনে দেশের নীতি তৈরি করা হচ্ছে। এটি ব্যবসায়ীরা সমর্থন করে না। আপনাদের 4 বিলিয়ন 5 বিলিয়ন যে অর্থ লাগবে আমরা রপ্তানি থেকে এনে দেব, কিন্তু তাদের সব জায়গায় অনুসরণ করা উচিত হবে না। এছাড়া রপ্তানিতে ইডিএফ তহবিল পুনরায় চালু করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, ঢাকার পরিবহন সমস্যা সমাধান করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি সরকারকে এলডিসি উত্তরণ নিয়ে একটা স্পষ্ট অবস্থান জানাতে বলেন। আলোচনায় অংশ নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এমডি তপন চৌধুরী বলেন, বড় বড় ঋণ খেলাপিরা দেশে বিদেশে বহাল তবিয়তে আছেন। তারা বড় বড় কথাও বলছেন। সরকার এইসব ঋণ খেলাপিদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। ঋণ খেলাপিদের নিয়ে অনেক কথা বলা হয়েছে বা হচ্ছে, কিন্তু খেলাপিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তিনি বলেন, রাজনৈতিক সরকারের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বিষয় থাকে, কিন্তু বর্তমান সরকারের এমন কিছু নেই। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তত এইটুকু প্রত্যাশা ছিল যে তারা কঠোর ব্যবস্থা নেবেন। এই সরকার দায়িত্ব থেকে যাওয়ার আগে অন্তত কিছু উদাহরণ রেখে যাক। কেউই বিচারের ঊর্ধ্বে নন, আইনের ঊর্ধ্বে নন, এটা দেখতে চাই। তপন চৌধুরীর বক্তব্যের পর এর উত্তর দেন গভর্নর হাসান এইচ মনসুর। তিনি বলেন, 111-এর সময় ব্যবসায়ীদের ওপর ক্র্যাকডাউন করা হয়েছিল। এর ফল কিন্তু ভালো হয়নি। অর্থনীতি স্থবির হয়ে গিয়েছিল। সরকার মনে করছে অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে, একই সঙ্গে আইনগতভাবে আগাতে হবে। এখানে ডান্ডা নিয়ে কিছু করার নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতির হার চলতি বছরের মধ্যে 7% নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এ হার 7% নেমে এলেই সুদের হার কমানোর পদক্ষেপ নেওয়া হবে। চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 5%-এর নিচে নামবে। অর্থাৎ জানুয়ারিতে নতুন মুদ্রানীতি ঘোষণার সময় থেকেই নীতি সুদ হার কমানো হবে। তিনি আরও বলেন, খেলাপি ঋণ আদায় ও পাচার করা টাকা ফেরানো এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না। ব্যবসা সচল রাখার স্বার্থে কিছু ঋণ খেলাপি প্রতিষ্ঠানকেও ঋণ দিয়ে এলসি খোলার সুযোগ দেওয়া হয়েছে। ঋণ খেলাপিরা বহাল তবিয়তে রয়েছে, পাচারকারীরা ঋণ পাচ্ছে। ব্যবসায়ীদের এমন প্রশ্নের গভর্নর বলেন, ব্যবসা সচল রাখতে ঋণ খেলাপি হলেও কিছু প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হচ্ছে। কারণ ব্যক্তির কারণে সরকার কোনো প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে নয়। ব্যক্তির দায়ের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। গত বছরের 5ই অগস্টের পর অনেক ব্যবসায়ী দেশ ছেড়ে চলে গেছেন বা অনেকে জেল হাজতে রয়েছেন। তাদের প্রতিষ্ঠানগুলোও সচল রাখতে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় ব্যাক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ সহ আরও কিছু প্রতিষ্ঠান ঋণ পাচ্ছে। এছাড়াও আরও কিছু প্রতিষ্ঠানের বিদেশি শেয়ার রয়েছে, তাদেরও ঋণ দিতে হচ্ছে। এখানে ডান্ডা দিয়ে কিছু করা যাবে না। আইনগতভাবে ঋণ প্রদানের ক্ষেত্রে করকির বিষয়ে প্রশ্নের গভর্নর বলেন, আগে কোনো নিয়ম নীতি ছাড়াই ঋণ দেওয়া হয়েছে, যে কারণে এখন ব্যাংকগুলো সংকটে রয়েছে। এখন ব্যাংকই নিজেরা বাঁচতে ঋণ বিতরণের ক্ষেত্রে করকি করছে। তবে প্রচলিত নিয়মনীতির আওতায় ব্যাংকগুলোকে ঋণ দিতে বলা হয়েছে। ফাউজুল কবির খান বলেন, এভাবে অধিগ্রহণ চলতে থাকলে সামনে কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাবে না। এজন্য রাস্তা করলে হবে না। রাস্তাটা কোথায় দরকার? আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, এটা 6 লেনের জন্য করেছি, কিন্তু শীতলক্ষ্মী নদীই তো 100-200 লেনের হাইওয়ে। আপনি শীতলক্ষ্মী নদী কেন ব্যবহার করেন না? জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুতের জন্য এখন একক কোনো কোম্পানির ওপর নির্ভর করা হবে না। এ খাতকে প্রতিযোগিতার ভিত্তিতে ছেড়ে দেওয়া হবে, যাতে বিদ্যুতের দাম কমানো সম্ভব হয়। ইতোমধ্যে এর দাম কমতে শুরু করেছে। তিনি আরও বলেন, শিল্পের জন্য গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বর্তমান নীতি কার্যকর করলে 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহজে ও দ্রুত সময় একসঙ্গে সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে এনবিআর সচেষ্ট থাকবে। তিনি বলেন, আপনারা বিদেশি ব্যাংক থেকে ঋণ নেন, এটার খরচ কম এবং সাময়িকভাবে ভালো হবে, কিন্তু সুদ দিতে হবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আসলটা তো দিতেই হবে, সুদও দিতে হবে। ত্রাণ আনতে গেলে গুলি, বুলডোজারে বালিচাপা গাজার বাসিন্দা আম্মার ওয়াদি জীবনের ঝুঁকি নিয়েই জুনে জিকিম ক্রসিংয়ে পরিবারের সদস্যদের জন্য আটা আনতে গিয়েছিলেন, কিন্তু এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ফোনের স্ক্রিনে তিনি লিখে রেখেছিলেন, আমার কিছু হলে ক্ষমা করে দিও মা। আমার ফোন যিনি পাবেন, পরিবারকে জানাবেন আমি মাকে খুব ভালোবাসি।
ত্রাণপ্রার্থীদের লক্ষ্য করে ইসরায়েলের নিয়মিত গুলিবর্ষণের শিকার আম্মার ওয়াদি আর নিরাপদে ঘরে ফিরতে পারেননি। পরে এক অজ্ঞাত ব্যক্তি সেই ফোনটি খুঁজে পেয়ে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। আম্মার ওয়াদির মতো আরও অনেক ফিলিস্তিনি জিকিমে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা কারও জানা নেই। এমন নিখোঁজদের নিয়ে অনুসন্ধান করে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে CNN। এতে বলা হয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের নতুন গণকবরের সন্ধান পাওয়া গেছে। যারা মানবিক সহায়তা আনতে গিয়ে নিহত হয়েছেন তাদের বুলডোজার দিয়ে বালিচাপা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুলডোজড কর্পসেস অ্যান্ড আনমার্কড গ্রেভস, CNN investigates the fate of Gaza's missing aid seekers শিরোনামে বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উপত্যকার জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ এবং নিহতদের লাশ বুলডোজার দিয়ে বালিতে চাপা দেওয়ার প্রমাণ সামনে এসেছে। CNN জানিয়েছে, জিকিম সীমান্তের আশেপাশে গুলিবর্ষণে নিহতদের দেহ অনেক ক্ষেত্রেই মিলিটারি জোনে ফেলে রাখা হতো। অনেক সময় বুলডোজার চালিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে, আর অনেক দেহ উদ্ধার না হওয়ায় খোলা জায়গা পচে গলেই পড়েছিল। আইন বিশেষজ্ঞদের মতে এভাবে বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে মৃতদেহকে অচিহ্নিত স্থানে কবরস্থ করার প্রক্রিয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে গ্রীষ্মজুড়ে জিকিম এলাকায় ব্যাপক বুলডোজার কার্যক্রম চালানো হয়েছে। জুনে ঘটে যাওয়া এক হামলার পরের ভিডিওতে দেখা যায় উল্টে যাওয়া একটি ত্রাণ ট্রাকের চারপাশে আংশিক মাটি চাপা পড়ে থাকা দেহ। সাবেক 2 IDF সদস্য CNN-কে জানিয়েছেন, গাজার অন্যান্য অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেছে। তারা বর্ণনা করেছেন কিভাবে যুদ্ধের সময় ফিলিস্তিনিদের মৃতদেহ অগভীর কবরস্থানে বুলডোজার দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী IDF দাবি করেছে তারা মৃতদেহ সরানোর জন্য বুলডোজার ব্যবহার করেনি, তবে তা দিয়ে কবর দেওয়া হয়েছিল কিনা সে প্রশ্নের উত্তর তারা এড়িয়ে গেছে। IDF বলেছে এলাকা সুরক্ষা, বিস্ফোরকের ঝুঁকি মোকাবেলা বা রুটিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বুলডোজার ব্যবহৃত হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিশেষজ্ঞ জানিনা ডিল বলেন, যুদ্ধরত পক্ষগুলোর দায়িত্ব নিহতদের এমনভাবে কবর দেওয়া যাতে তাদের পরিচয় শনাক্ত করা যায়। মৃতদেহ বিকৃত করা বা অসম্মানজনকভাবে কবরস্থ করা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ অপরাধ। জিকিম এলাকায় গুলির মাঝে ত্রাণ বহনকারী ফিলিস্তিনিদের ছুটে আসার একাধিক ভিডিও CNN যাচাই করেছে। এক ভিডিওতে দেখা যায় একজন ত্রাণ বহনকারীকে পেছন থেকে গুলি করা হচ্ছে, আরেকটিতে আহতদের উদ্ধার করতে গিয়ে আবার গুলি চলছে। এক ত্রাণ ট্রাক চালক বলেন, জিকিম দিয়ে গেলে প্রতিবারই লাশ দেখতে পাই। ইসরায়েলি বুলডোজারগুলোকে মৃতদেহ মাটি চাপা দিতে দেখেছি। আরেকজন বলেন, এটা যেন বারমুডা ট্রায়াঙ্গেল, সেখানে কি ঘটে কেউ জানে না। জুনের মাঝামাঝি এক ঘটনায় একটি ত্রাণ ট্রাক ঘিরে ধরেন ক্ষুধার্ত মানুষজন। প্রত্যক্ষদর্শীদের মতে তখনই IDF গুলি চালায় এবং বহু মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যান। কয়েকদিন পর সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স গিয়ে 15টি লাশ উদ্ধার করতে পারে, কিন্তু প্রায় 20টি দেহ উদ্ধার না করেই ফিরে আসতে হয়, কারণ অ্যাম্বুলেন্স ভর্তি হয়ে গিয়েছিল। এক IDF সদস্য জানান, 2024 সালের শুরুতে তাদের ঘাটির পাশে 2 দিন ধরে পড়ে থাকা 9টি মৃতদেহ বুলডোজার দিয়ে ঢেকে ফেলা হয়। তিনি বলেন, কুকুরগুলো লাশ টেনে খাচ্ছিল, যে দৃশ্য দেখাই ছিল অসহনীয়। মৃতদেহের পরিচয় নথিভুক্ত করার কোনো চেষ্টা হয়নি। ইসরায়েলি সৈন্যদের বয়ান সংগ্রহকারী সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সও জানিয়েছে এ ধরনের আরও অনেক সাক্ষ্য তাদের কাছে এসেছে। আম্মার ওয়াদি নিখোঁজের 6 মাস পারও পরিবার তার খোঁজ পায়নি। তার মা নাওয়াল মুসলে বলেন, ছেলের কথা মনে পড়লেই চোখের পানি থামে না। আমরা যাই হোক মেনে নেব, শুধু জানতে চাই তার কি হয়েছিল। গাজার সীমান্তের এই অঞ্চল এখন নিখোঁজদের কবরস্থান হয়ে উঠেছে, যেখানে বহু মানুষ যে পথে ধরে ত্রাণ নিতে গিয়েছিলেন সেই পথই তাদের শেষ যাত্রা পথ হয়ে দাঁড়িয়েছে। অথচ এসব নিখোঁজদের পরিবার ও স্বজনরা এখনও তাদের ফেরার আশায় পথ চেয়ে বসে আছেন। নিখোঁজ আম্মার ওয়াদির ভাই হুসাম যেমনটা বলছিলেন, তিনি যদি শহীদ হয়ে থাকেন আল্লাহ তার সহায় হন, আর যদি তিনি বেঁচেই থাকেন তাহলে তার ফেরার আশা তো অন্তত আমরা করতেই পারি।